হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে ভিরল ফর্ম পূরণ করেছেন। ভিরল ফর্ম পূরণ করতে গিয়ে আপনাদের বিভিন্ন ধরনের ভুল হয়ে গেছে। আমি একটু করে বলতেছি কী ধরনের ভুল হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকেই টেনশনে আছেন যে আমাদের যে এই ভুলগুলো হইলো, এই ধরনের ভুলগুলো হলে আমাদের ভিরল ফর্মটা কি বাতিল হয়ে যাবে, আমাদের অ্যাপ্লিকেশনটা কি বাতিল হয়ে যাবে, আমরা যে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি আমাদের এই সুপারিশটা কি ক্যান্সেল হয়ে যাবে? আপনারা এই ধরনের একটা টেনশনে ভুগতেছেন। আজকের ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করব যে কোন ভুলটা হলে আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হবে আর কোন ধরনের ভুলগুলো হলে আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হবে না, এবং এই ভুলগুলোর জন্য আপনাদের এখন করণীয় কি সেই সম্পর্কিত কিছু তথ্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদেরকে। প্রিয় ভিউয়ার, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইতিমধ্যে ভিরল ফর্ম পূরণের যে সময়টি, ভিরল ফর্ম পূরণের লাস্ট ডেট পার হয়ে গেছে, অর্থাৎ ভিরল ফর্ম পূরণের ও কাগজপত্র জমাদানের সময় শেষ হয়ে গেছে। এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়ে দিয়েছে যে তারা আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সুপারিশ প্রদান করবে। প্রথম সপ্তাহে চূড়ান্ত সুপারিশ প্রদান করার সম্ভাবনা আছে, এবং বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আগামী রোববার অথবা বুধবার হয়তোবা আপনারা চূড়ান্তভাবে সুপারিশ পেয়ে যেতে পারেন। প্রিভিয়ার, এবার আসি মূল ভিডিওতে। আপনারা ভিরল ফর্ম পূরণ করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল করেছেন। কি ধরনের ভুল? মনে করেন যে নিজের নামের ভুল, নিজের নামের বানানের ভুল, বাবার নামের ভুল বা বাবার নামের বানানের ভুল, মায়ের নামের ভুল বা মায়ের নামের বানানের ভুল, বা পেশায় ভুল, অথবা আপনারা যে অ্যাড্রেস লিখছেন এই অ্যাড্রেসে বিভিন্ন ধরনের ভুল, বা অ্যাড্রেসে আপনারা ফোন নাম্বার দেয়নি, অথবা অ্যাড্রেসে আপনারা পোস্ট কোড দেননি বা পোস্ট অফিস উল্লেখ করেননি। এই ধরনের যে ভুলগুলো আছে, এই ভুলগুলো আপনারা বিভিন্ন জনে এনটিআরসি এর যে ভিরল ফর্মটি আছে এই ভিরল ফর্মটি পূরণ করতে গিয়ে করে ফেলেছেন। যে অনেকের প্রশ্ন আবার হচ্ছে, রেফারেন্সের যে জন্য যে দুইজন ব্যক্তি আছে, এই দুইজন ব্যক্তির নাম দিয়েছে তারা তাদের নিজ এলাকার না, তারা অন্য এলাকার, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, বা যাদের নাম ব্যবহার করেছি তারা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা না, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কিনা। এডুকেশনাল ইনফরমেশনের ক্ষেত্রে অনেকে রোল নাম্বার দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দেয়নি, বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, রোল নাম্বার দেয়নি, সেক্ষেত্রে করণীয় কি? বিভিন্ন ধরনের সার্টিফিকেটগুলো যে আপলোড করেছে, এই সার্টিফিকেটগুলো আপলোড করার পরে ওপেন ফাইলে ক্লিক করলে সার্টিফিকেটগুলো কোনো কারণে ওপেন হচ্ছে না, বা ভুলভাল সার্টিফিকেট আপলোড দিয়েছে, অর্থাৎ এসএসসির জায়গায় এইচএসসি বা এইচএসসি জায়গায় অনার্স, এই ধরনের ভুলভাল সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সেজন্য তাদের করণীয় কি, বা সেজন্য তাদের কোনো ধরনের ভুল হবে কিনা। অনেকের আবার এনআইডি আপলোড হয়নি কিন্তু ফাইল সাবমিট হয়ে গেছে, বা এনআইডির জায়গায় মনে করেন যে অন্য একটা ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের করণীয় কি। অনেকে আবার এনআইডি আপলোড করছে, এনআইডি আপলোড করতে গিয়ে শুধু এনআইডি ফ্রন্ট পেজটা আপলোড করে ফেলছে। অনেকে আবার পদের নাম যে আছে, পদের নামের শেষে সাবজেক্ট উল্লেখ করেনি, অর্থাৎ যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি বা অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা, লেকচারার আইসিটি, এই যে শেষে পদের নাম সাবজেক্টের নাম এটা উল্লেখ করিনি, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কিনা। আমি তো গত 5 বছর ঢাকায় ছিলাম, কিন্তু আমি আবেদনে গত 5 বছর ঢাকায় ছিলাম সেটি উল্লেখ করিনি, আমি আমার নিজ এলাকায় উল্লেখ করেছি। অথবা আমি গত 5 বছর কোথাও ছিলাম না, শুধুমাত্র বাড়িতেই ছিলাম, আমি তো গত 5 বছর, তাহলে এই ঘরটাতে আমরা কি দিব, বা এই ঘরটাতে আমি পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমার কোনো ধরনের সমস্যা হবে কিনা। আমি তো ছোট পদের একটি সরকারি চাকরি করি, বা আমি বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরি করি, সেক্ষেত্রে আমার সেটি আমি উল্লেখ করিনি, সেটি আমার কোনো ধরনের ক্ষতি করবে কিনা, সেটি আমার সমস্যা করবে কিনা। এই যে বিভিন্ন ধরনের ভুল, এই ভুলগুলা ইতিমধ্যে আপনারা ভিরল ফর্ম সাবমিট করার সময় করে ফেলেছেন। এখন আপনাদের করণীয় কি, বা এই ভুলগুলোর জন্য আপনাদের অ্যাপ্লিকেশনটি কি বাতিল হবে? সত্যি কি আপনাদের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে? ক্যান্সেল হয়ে গেলে আপনাদের করণীয় কি? আপনারা কি তাহলে আর চূড়ান্ত সুপারিশ পাবেন না? এই যে বিভিন্ন ধরনের ভুলগুলা, এই ভুলগুলোর জন্য আপনাদের করণীয় কি? আমি এতক্ষণ যাবত যে ভুলগুলোর কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই ধরনের ভুলগুলো যদি হয় তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো ধরনের প্রবলেমই হবে না। আমার কথা বুঝতে পারছেন? আমি আবার রিপিট করতেছি, এতক্ষণ যাবত যে ভুলগুলোর কথা আমি উল্লেখ করলাম, এই ভুলগুলা যদি আপনাদের কারো হয়ে থাকে তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো ধরনের সমস্যাই হবে না। আপনারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, ইনশাল্লাহ আপনারা চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন, আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। এটি নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো টেনশন ছাড়াই নিশ্চিন্তে থাকুন। এখন আসি মেইন কথায়, তাহলে এই যে ভুলগুলো হয়েছে, পুলিশ যদি আমাদের কাছে এসে বা জিজ্ঞাসা করে, বা তাহলে এই ভুলগুলোর জন্য করণীয় কি? শুনেন, পুলিশ যখন আপনার কাছে আসবে, পুলিশ আপনার যেই ডকুমেন্টটা আপনি সাবমিট করেছেন এই ডকুমেন্টটা পুলিশ প্রিন্ট করবে, প্রিন্ট করে নিয়ে পুলিশ এটি চেক করবে, চেক করে পুলিশের যখন মনে হবে যে আপনার কাছে, পুলিশের যখন ডাউট হবে যে এই ডকুমেন্টটি হয়তো বা ভুল, এই ডকুমেন্টটি এরকম না, এই ডকুমেন্টটি হয়তো বা এরকম হবে,
বা আপনার সাবমিটকৃত তথ্যের উপর পুলিশের যদি কোনো ধরনের ডাউট হয়ে থাকে, তখন পুলিশ করবে কি, আপনার কাছে ওই আপনার সাবমিটকৃত ডকুমেন্টটা, অরিজিনাল ডকুমেন্টটা দেখতে চাইবে। জাস্ট আপনি অরিজিনাল ডকুমেন্টটা দেখাই দিবেন, কোনো ঝামেলা নাই, ঝামেলা শেষ। এখন পুলিশ যদি আবার কোয়েশ্চেন করে যে এটা তার নামের ভুলে এরকম ছিল, এটা এরকম হয়েছে কেন, তখন আপনি বলবেন যে স্যার আমি তো ঠিকই বলছিলাম, কিন্তু বাংলা বানান লিখতে গিয়ে কম্পিউটার অপারেটর বা কম্পিউটারের দোকান যেখান থেকে আমি আবেদনটা করছিলাম তারা এই ভুলটা করে ফেলেছে, এখানে আমার তেমন কোনো রোল নেই, আমার কোনো হাত নেই, আমি আবেদন করার পরবর্তীতে দেখতে পাচ্ছি, তখন তো স্যার আমার আর করণীয় তেমন কিছুই ছিল না। আপনারা এই কাজটি করতে পারেন, বুঝতেন নিশ্চয়ই। তাহলে আপনার এই ধরনের ভুলগুলোর জন্য কোনো ধরনের টেনশন করবেন না। এবার আসি, আমি স্পেসিফিক কিছু কমেন্ট পাইছিলাম, এই কমেন্টগুলোর আমি কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যদিও আমি কমেন্টগুলো অ্যান্সার ভিডিওতেই দিয়ে দিয়েছিলাম, এরপরেও আমি আপনাদের সামনে এগুলো আবার রিপিট করে আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি একটি একটি করে। যতগুলো কমেন্ট পেয়েছি, প্রায় 1000-এর মতো কমেন্ট পেয়েছি, এতগুলো তো দেওয়া পসিবল না, ওইখান থেকে আমি বেছে বেছে বেশ কিছু প্রশ্নের কমেন্টগুলো নিয়ে নিয়েছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সাইফুল সরকার নামে এক ভাই প্রশ্ন করেছিল, আসসালামু আলাইকুম ভাই, আমি শিক্ষাগত যোগ্যতায় শুধু ভার্সিটিটা দিয়েছি, এতে আমার কোনো সমস্যা হবে? এসএসসি ও ইন্টারের সার্টিফিকেট আমি সাবমিট করি নাই, শুধু ভার্সিটিটা সাবমিট করেছি, এক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কিনা? ভাই আপনার কোনো সমস্যা হবে না, পুলিশ যদি এটা নিয়ে আপনার কোয়েশ্চেন করে আপনি অরিজিনাল সাপোর্ট ডকুমেন্টগুলো দেখাই দিবেন, শেষ ঝামেলা। এরপরে আরেক ভাই কোয়েশ্চেন করেছে, আসসালামু আলাইকুম স্যার, আমি লাস্ট সার্টিফিকেট তথ্য দেওয়ার সময় যে প্রতিষ্ঠান থেকে পাস করেছি ভুলে সেই প্রতিষ্ঠানের নাম দেয়নি, এতে কি আমার কোনো সমস্যা হবে? না, এতেও আপনার কোনো ধরনের সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আরেকজন ভাই প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম স্যার, আমি একটা ব্যাংকে কর্মরত আছি, এটা উল্লেখ না করলে কি কোনো সমস্যা হবে? দেখেন, সরকারি কোনো চাকরি করলে সেগুলো হাইড না করাই ভালো, কারণ হাইড করলে আপনার হাইড করলেও কোনো সমস্যা, খুব বেশি একটা সমস্যা হবে না, তবে আমার পরামর্শ হচ্ছে এসব হাইড না করাই ভালো। যদি এখন আপনি সাবমিট করে ফেলেছেন, আর নিশ্চিন্তে থাকেন, তেমন কোনো সমস্যা হবে না। পুলিশ যদি কোয়েশ্চেন কিছু করে ফেলে তাহলে আপনি দিয়ে দিবেন। রকি নামে এক ভাই প্রশ্ন করেছে, স্যার আমি ভুল করে এসএসসি এইচএসসি দুই জায়গায় এসএসসি সনদ আপলোড করে দিয়েছি, এতে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। পুলিশ যদি আপনার কাছে অরিজিনাল ডকুমেন্টটা দেখতে চায়, আপনি অরিজিনাল ডকুমেন্টটা দেখিয়ে দিবেন। এরপর মাসুদা বেগম নামে এক বোন প্রশ্ন করেছে, সাবমিট করেছি, এখন স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার প্রসেস, ঠিক আছে কি? কোনো কনফার্মেশন মেসেজ আসবে কি? না, ভিরোল সাবমিট করার পরে আপনার কাছে তেমন কোনো ধরনের মেসেজ আসবে না। আর সেটি হচ্ছে আপনাকে একটা ট্র্যাকিং নম্বর দিবে, দেখেন আপনি ট্র্যাকিং নম্বরটা অবশ্যই পেয়ে গেছেন, আপনার যেই পিডিএফ ফাইলটা আছে, পিডিএফ ফাইলটাতে ট্র্যাকিং নম্বরটা থাকবে এবং হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাসে আন্ডার প্রসেসিংই দেখাবে, আন্ডার প্রসেস দেখাবে। এটি যদি দেখায় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি যথাযথভাবে সাবমিট হয়েছে, আপনারা নিশ্চিন্তে থাকেন। সোহেল রানা নামে এক ভাই প্রশ্ন করেছে, জব করি বাট না দিলে কোনো সমস্যা হবে? না, এতে কোনো সমস্যা হবে না, তবে দিলে ভালো হইতো। এরপরে মোহাম্মদ সোহাগ কবির নামে এক ভাই প্রশ্ন করেছে, কৃষি সহকারী শিক্ষকের গ্রেড কত? দেখেন, আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে অবশ্যই আপনার গ্রেড হচ্ছে 10ম গ্রেড। হ্যাঁ, ডিপ্লোমাধারীদের জন্য বিএড প্রয়োজন হয় না, এই জন্য আপনারা 10ম গ্রেডে সহকারী শিক্ষক নিয়োগ পাবেন, আর হচ্ছে যারা লেকচাররা তারা হচ্ছে 11তম গ্রেডে নিয়োগ পেয়ে যাবেন। আরেক ভাই প্রশ্ন, শারমিন নাহার নামে এক বোন প্রশ্ন করেছে, রেফারেন্সে স্থায়ী ঠিকানা কারো নাম না দিয়ে পরিচিত অন্য জেলার মানুষের নাম দিলে কি কোনো সমস্যা হবে? উল্লেখ্য, আমার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ হলেও এখানে কখনো থাকা হয়নি, ছোটোবেলা থেকে ঢাকায় থাকি। না, আমি ভিডিও শুরুর দিকে আমি বলেছিলাম, আপনারা খেয়াল করেছেন হয়তো, আপনারা বাংলাদেশের নাগরিক এরকম যে কোনো মানুষের নামে আপনারা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যার নাম রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন সে যেন আপনার নামে, তার কাছে যদি পুলিশ কল দেয় সে যেন আপনার নামে উলট পালট কিছু না কোয়েশ্চেন করে, তাহলেই হবে। যার নাম রেফারেন্স হিসেবে দিয়েছেন তার সাথে আপনারা একটু কন্ট্যাক্ট করে রাখেন যে স্যার বা ভাই, আমি আপনার নামটা এইভাবে আমার পুলিশ ভেরিফিকেশন ফর্মে দিয়েছি, আপনার কাছে হয়তো বা কল আসতে পারে বা নাও আসতে পারে, ইনকেস যদি কল আসে তাহলে আপনি একটু বলিয়েন আমার কথা, এতটুকুই জাস্ট ওনাকে ইনফর্ম করে রাখবেন। হ্যাঁ, এরপরে বাইজিৎ বোস্তামি বাঁধন নামে এক ভাই প্রশ্ন করেছে, শিক্ষাগত যোগ্যতা সনদগুলো আপলোড করে সংরক্ষণ করি, আবার পরে লগ ইন করে দেখি সেটি সেভ দেখায় না, এমন হয় কেন? দেখেন ভাই, আপনি যখন আপলোড করে সংরক্ষণে ক্লিক করার পরে এর নেক্সট পরবর্তী যখন ওই পেজটাতে যাচ্ছেন তখন অবশ্যই সেখানে আপনার নিচে ওপেন ফাইল লেখা আসতেছে। এই ওপেন ফাইল যদি লেখা আসে তাহলে আপনার এটি সুন্দরভাবে সংরক্ষণ হয়েছে। আপনার জাস্ট ওপেন ফাইলে ক্লিক করলে দেখবেন যে আপনার সার্টিফিকেটটি ওপেন হয়ে গেছে। বুঝতে পারছেন নিশ্চয়ই?
প্রিয় ভিউয়ার, এই ছিল আজকে ভিরল সম্পর্কিত সমস্যা ও তার সমাধান নিয়ে কিছু কথা, যা আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের ভীতিটা কিছু দূর করার চেষ্টা করেছি। আপনারা বিভিন্ন ধরনের ভয়ে আছেন, বিভিন্ন ধরনের ভীতিতে আছেন যে এই ধরনের ভুলগুলো আমাদের হয়ে গেছে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, এখন আমাদের করণীয় কি, বা আমাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে কিনা। আপনাদের এই ভীতিটা দূর করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।